আমাদের আজকের আলোচনার বিষয় ধ্বনিবিজ্ঞান। আমরা আগেই ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেছি এবং সেই ধ্বনিতত্ত্বের আলোচনায় স্বন কথাটি ব্যবহার করেছি। স্বন মানে বাগধ্বনি, স্বন মানে বাগধ্বনি, স্বন শব্দটি আমরা ব্যবহার করেছি। এবার এই যে স্বন বা বাগধ্বনি যখন উচ্চারিত হচ্ছে তখন আমাদের বাগযন্ত্রের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ সেই উচ্চারণে সাহায্য করে। তা সেগুলো কি কি? না, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্তন, ওষ্ঠ, নাসিকা, মুখ, এগুলো সবই সাহায্য করে। কিভাবে সাহায্য করে সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো এবং সহজভাবে বিষয়টিকে বুঝে নাও। প্রথমেই আমরা আসছি কিভাবে বিষয়টি কার্যকরী হয়। ফুসফুস থেকে যে শ্বাসবায়ুটা নির্গত হয় নাক দিয়ে এবং মুখ দিয়ে, সেই শ্বাসবায়ুটা এই বাকযন্ত্রগুলিতে কোথাও পূর্ণভাবে কোথাও আংশিকভাবে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার ফলে একটা তরঙ্গ তৈরি হয়। তরঙ্গ মানে তো নিশ্চয়ই বোঝো। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মানে দেখবে কার্টুনে দেখা যায় যখন কার্টুনের ক্যারেক্টারগুলো অনেক সময় কথা বলে তখন এরকমভাবে তাদের মুখ থেকে কথাগুলো এভাবে বেরোতে থাকে। তা আমাদের তো আর সেটা হয় না। তা আমরা যখন কথা বলি সেই কথাগুলো ভাসতে 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 শ্রোতার কানে গিয়ে পৌঁছায়। যাই হোক, এই যে ধ্বনি তরঙ্গগুলো বার হয়ে এই ধ্বনি তরঙ্গগুলো বা সাউন্ড ওয়েভ বার হয়ে সেই ওয়েভটা ভাসতে ভাসতে চলে গেল শ্রোতার কানে। শ্রোতার কানে যাওয়ার পরে স্নায়ুর মাধ্যমে সেই তরঙ্গের খবর পৌঁছে গেল মস্তিষ্কে। তখন মস্তিষ্ক পুরো বিষয়টিকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারল। তাহলে কি দেখা যাচ্ছে? বাকধ্বনির তিনটে স্তর। প্রথম স্তরে শ্বাসবায়ু আংশিক বা পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং নানা তরঙ্গের সৃষ্টি করছে। এটা গেল প্রথম স্তর। দ্বিতীয় স্তরে সেই তরঙ্গগুলো শ্রোতার কান পর্যন্ত পৌঁছাচ্ছে, মানে বক্তার মুখ থেকে বেরোনোর পরে, যেমন ধরো এখন আমি বলছি তোমরা শুনছো, ঠিক সেরকমভাবে বক্তার মুখ থেকে বেরোনোর পরে শ্রোতার কান অবধি পৌঁছালো। এই কান অবধি পৌঁছানোটা হলো দ্বিতীয় স্তর। এরপরে শুরু হচ্ছে তৃতীয় স্তর। কোন জায়গা থেকে তৃতীয় স্তর শুরু হচ্ছে? না, কান অবধি পৌঁছানোর পরে যখন কানের পর্দায় ধাক্কা খেলো তখন তৃতীয় স্তর শুরু হলো। এই তৃতীয় স্তরে কি হচ্ছে? শব্দ বা ধ্বনি কানের পর্দায় ধাক্কা খেয়ে স্নায়ুতন্ত্রের মাধ্যমে স্নায়ু তরঙ্গ রূপে শ্রোতার মস্তিষ্কে পৌঁছে গেল। ধ্বনির এই সময়ের রূপটাকে বলা হয় ধ্বনিবিজ্ঞানের শ্রবণ স্তর বা অডিশন। ধ্বনিবিজ্ঞানের শ্রবণ স্তর বা অডিশন। ধ্বনির এই তিনটে স্তর নিয়ে ধ্বনিবিজ্ঞান বা ফোনেটিক্সের তিনটে শাখা। ধ্বনির এই যে তিনটে স্তর, ফুসফুসের মাধ্যমে বাতাসের বাধাপ্রাপ্ত হওয়া, তারপরে তরঙ্গ রূপে কানে পৌঁছানোর পরে কান থেকে মস্তিষ্কে পৌঁছানো, এই তিনটে স্তর নিয়ে ধ্বনিবিজ্ঞান বা ফোনেটিক্সের তিনটে শাখা। প্রথম শাখায় কি আছে? না, ধ্বনির উচ্চারণকে নিয়ে যে শাখা আলোচনা করছে তাকে বলা হচ্ছে উচ্চারণাত্মক স্বনবিজ্ঞান। তাহলে ধ্বনির উচ্চারণটা কেমন হচ্ছে সেটা নিয়ে যে বিজ্ঞান আলোচনা করছে বা যে শাখাটা আলোচনা করছে তাকে বলা হয় উচ্চারণাত্মক স্বনবিজ্ঞান বা উচ্চারণমূলক ধ্বনিবিজ্ঞান।
এরপরে দ্বিতীয় ধাপে ধ্বনির যে তরঙ্গটা নিয়ে যে শাখা আলোচনা করছে তাকে বলা হয় ধ্বনি তরঙ্গ বিজ্ঞান। আবার এটাকেই অনেক সময় ভৌতিক স্বরবিজ্ঞান বলা হয়। তাহলে এই তরঙ্গটা নিয়ে যে বিজ্ঞান আলোচনা করছে বা যে শাখা আলোচনা করছে তাকে বলা হয় ধ্বনি তরঙ্গ বিজ্ঞান, বা অনেকে এটাকে ভৌতিক স্বরবিজ্ঞানও বলে থাকেন। তৃতীয় স্তর বা যেখানে শ্রবণ ক্রিয়াটা হচ্ছে সেটাকে বলা হয় তৃতীয় শাখা। এটাকে বলা হচ্ছে শ্রুতিমূলক স্বরবিজ্ঞান বা শ্রবণমূলক ধ্বনিবিজ্ঞান। মানে যে শাখায় যে আমরা শুনতে পাচ্ছি, আমাদের মস্তিষ্ক সেই বার্তাটাকে গ্রহণ করছে, সেটা হলো শ্রবণ স্তর। সেটাকে বলা হচ্ছে শ্রুতিমূলক ধ্বনিবিজ্ঞান বা শ্রবণমূলক ধ্বনিবিজ্ঞান বা স্বরবিজ্ঞান, যা খুশি বলো। এইবার এগুলোর ব্যবহার কী? প্রথম স্তরটা ছেড়ে দিলাম। দ্বিতীয় স্তরটা হচ্ছে গিয়ে ধ্বনি তরঙ্গ বিজ্ঞান। এইটা ফিজিক্সে আলোচনা হয়। এবং তৃতীয় স্তরটা দেহবিদ্যাতে আলোচনা হয়। এই গেল ধ্বনি বিজ্ঞান। এরপরে আমরা রূপতত্ত্ব নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে বা আমার আলোচনা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো সকলে। আজকের মতো বাই বাই।